আমির পদ্মজার প্রশ্ন শোনেনি। সে একদৃষ্টে তাকিয়ে আছে পদ্মজার দিকে। গায়ে কোনো অলংকার নেই, খোলা চুল কোমর অবধি এসে থেমেছে। মধ্যরাতের বাতাসে তার চুল মৃদু দুলছে। আমির অনুভূতিকে প্রশ্রয় দেয়। পদ্মজার কোমর পেছন থেকে দুই হাতে জড়িয়ে ধরে। পদ্মজার কেঁপে উঠে বড় করে নিঃশ্বাস নেওয়া অনুভব করে গভীরভাবে। পদ্মজার হৃৎপিণ্ড থমকে যায়। পায়ের তলার মাটি শিরশির করে ওঠে। তবে অদ্ভুত বিষয়, শুরুর মতো আমিরের স্পর্শ অস্বস্তি দিচ্ছে না তাকে, বরং ধারালো কোনো অজানা অনুভূতিতে তলিয়ে নিয়ে যাচ্ছে। আমির পদ্মজার ঘাড়ে থুতনি রেখে বলল, প্রথম যেদিন তোমাকে দেখি সেদিনই মনে মনে পণ করি তোমাকেই বিয়ে করব। তবে ভাবিনি প্রথম দিনই আমার কারণে এতটা অপদস্থ হতে হবে তোমাকে। অনেক চেষ্টা করেছি, সব আটকানোর পারিনি। সেদিনই বাড়ি ফিরে আব্বাকে বলি, আমি বিয়ে করতে চাই পদ্মজাকে। প্রথম প্রথম কেউ রাজি হচ্ছিল না, পরে রাজি হয়ে যায়। মনে হচ্ছে চোখের পলকে তোমাকে পেয়ে গেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলছে ইলমা বেহরোজের লেখা আমি পদ্মজা। এখন পর্যন্ত মোট 7টি পর্ব দেয়া হয়েছে। আশা করি সেগুলো শুনে ফেলেছেন। যারা এখনো শোনেননি, প্লিজ সময় করে শুনে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদী হাসান। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে শুনতে থাকুন ইলমা বেহরোজের লেখা আমি পদ্মজা উপন্যাসের 8ম পর্ব। অন্দরমহলের সদর দরজায় গ্রামের মেয়েদের ভিড়। তারা সবাই নতুন বউ দেখতে এসেছে। আমিরের কোলে পদ্মজাকে দেখে মিটিমিটি হাসছে। ফিসফিসিয়ে একজন আরেকজনকে কিছু বলছে। ফারিনা ধমক দিয়ে কোলাহল থামিয়ে দেন। আমির দরজার সামনে উপস্থিত হতেই আনিসা বলল, এইবার বউকে নামান ছোট ভাই। বড় আমার পা ছুঁয়ে সালাম করে এরপর ঘরে ঢোকেন। আনিসা আমিরের চাচাতো ভাইয়ের বউ, জাফরের স্ত্রী। দেশের বাইরে থাকে। ঢাকার প্রফেসরের মেয়ে আনিসা বিয়ের পরপরই স্বামী নিয়ে দূর দূরান্তে পাড়ি জমায়। 2 সপ্তাহ আগে ছুটি কাটাতে শ্বশুর বাড়ি আসে। আনিসার কথা মতো আমির পদ্মজাকে কোল থেকে নামিয়ে দিল। এরপর দুজন নত হয়ে ফারিনাকে সালাম করল। ফারিনা হেসে ছেলে এবং ছেলের বউকে চুমু খান। আবেগে আপ্লুত হয়ে বলেন, সুখী হ বাবা, বউয়ের খেদমতে ভালা থাক জীবনভর। আমার কইলাম বছরের মধ্যেই নাতি চাই। লাবণ্য মাঝে ফোড়ন কাটল। পদ্ম আমার লগে শহরে যাইব আম্মা, আমরা এক লগে কলেজে পড়বাম, নাতি টাতি পরে পাইবা। হরিণা ক্ষুধার্ত বাঘিনীর মতো তেড়ে এসে লাবণ্যর গালে চর বসিয়ে দেন। উঁচু কণ্ঠে বললেন, আমার কথার পিছে কথা কর্ণের সাহস দেখাবি না। আকস্মিক ঘটনায় সবাই হকচকিয়ে যায়। পদ্মজা অবাক চোখে তাকায়। সামান্য কথার জন্য কোনো মা এত মানুষের সামনে যুবতী মেয়েকে মারে? লাবণ্য লজ্জায় অপমানে কাঁদতে থাকে। চোখে টলমল জল নিয়ে স্থান ত্যাগ করে। একরকম পালিয়েই গেল। ফরিনার চোখে মুখে কাঠিন্যতা ফুটে আছে। পদ্মজা ভয়ে চোখের দৃষ্টি মাটিতে রাখে। ফরিনা পদ্মজার হাত ধরে ভেতরে নিয়ে যান। যেতে যেতে বলেন, মুখে মুখে কথা কইবা না কোনো দিন, যা কই মাইন্না চলবা। শ্বশুরবাড়ির সব মানুষ হইতেছে গিয়া দেবতার লাহান, তাগরের সেবা করলেই জান্নাত পাওয়া যাইব, নইলে কোনোদিন জান্নাতে পাও দিতে পারবা না। হনছি তো, তুমি হইছ গিয়া অনেক বাধ্য সেরি, কামে কাজেও দেখাইবা। মনে রাখবা আমার কথাগুলান। পদ্মজা মাথা নাড়ায়। মুসলমানদের দেবতার সাথে তুলনা করাটা পদ্মজার ভালো লাগেনি। কিছু কথা গলায় এসে আটকে গেছে, বলার সাহস পাচ্ছে না। ফরিনা আবার বলেন, হনো বউ, স্বামীর উপরে কিচ্ছু নাই, স্বামীরই দুনিয়া ভাববা। মা বাপ ভাই বোন হইছে গিয়া পর, স্বামী আপন। স্বামীর বাইরে কিছু ভাববা না। স্বামী যা কয় তাই মানবা। স্বামীর পা ধুইয়া দিবা নিজের হাতে। স্বামী বইতে কইলে বইবা, উঠতে কইলে উঠবা, হুতে কইলে হইবা। স্বামী যখন কাছে ডাকবো না করবা না, আল্লাহ বেজার হইব, ফেরেশতারা অভিশাপ দিব।
দুনিয়াত স্বামীর আদরের থেকে মধুর আর কিছু নাই, মনে রাখবা। পদ্মজা অপ্রতিভ হয়ে উঠেছে। লজ্জায় আড়ষ্টতায় সারা শরীর তীব্র গরমে ঘামছে। আনিসা ফরিনাকে ফিসফিসিয়ে বলল, বড় আম্মা, মানুষ আছে তো অনেক, পরেও বলতে পারতেন। আনিসার কথা পুরোপুরি উপেক্ষা করলেন ফরিনা। তিনি পদ্মজাকে একটা চেয়ারে বসিয়ে দিলেন। আবার বলতে শুরু করলেন, খালি স্বামী লইয়াও পইরা থাহন যাইব না। তোমার শ্বশুর শাশুড়ি জীবিত আছে, তাগর সেবা করবা। যখন যা করতে কই করবা, না পারলে কইবা, শিখাইয়া দিমু। প্রতিদিন বরে উঠবা, নামাজ পইরা রান্নাঘরে যাইবা, তখন বাকি সব বুইলা রান্ধনে মন দিবা। আমির কপালের চামড়া কুচকে মায়ের কথা শুনছিল। এবার সে ধৈর্য হারা হয়ে বলল, রান্নাবান্না করার জন্য অনেক মানুষ আছে আম্মা, পদ্মজার রাঁধতে হবে না, আর আমার এত সেবাও লাগবে না। বড্ড ক্লান্ত লাগছে, ভিড় কমাও আর নিয়ম নীতি শেষ করো, এরপর আমার বউ আমার ঘরে ছেড়ে দাও। আমিরের কথা শেষ হতেই হাসির রোল পড়ে যায়। পদ্মজা ঠোঁট টিপে হাসল। ফরিনা কিছু কঠিন কথা বলতে প্রস্তুত হন। আনিসা আমিরকে রসিকতা করে বলে, আজ তো একসাথে থাকা যাবে না, আরও একদিন ধৈর্য ধরেন। আমির প্রবল বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করে, কেন? বিয়ে তো হয়ে গেছে। কেউ আমিরের জবাব দিল না, উল্টা সবাই হাসতে থাকল। আইজ কাইল রাত্রিরে হতচ্ছাড়া, বলল শাহানা, জাফরের বড় বোন। আমিরের বিয়ে উপলক্ষে বাপের বাড়ি এসেছে, সাথে নিয়ে এসেছে পুরো শ্বশুর বাড়ি। আমির শাহানাকে প্রশ্ন করল, কাল রাত্রি তো হিন্দুদের নিয়ম, আমি মানি না। আমার বউ আমার ঘরে দিয়ে আসা হোক। সবসময় তেরামি করিস কেন? আমরাও তো নিয়ম মেনেছি, বলল জাফর। কণ্ঠে তার গম্ভীর্যতা। তাতেও লাভ হল না। আমির কিছুতেই এই নিয়ম মানবে না। ফরিনা, শাহানা, শিরিন, আনিসা, আমিনা সহ অনেকেই আমিরকে মানানোর চেষ্টা করল। কারো কথা আমিরের কর্ণগোচর হল না। তার মধ্যে রিদওয়ান আমিরের সাথে তাল দিল, বলল, কাল রাত্রি টাত্রি বাদ, এসব নিয়ম মেনে লাভটা হবে কি? যার বউ তাকে তার বউ দিয়ে দাও। তুই চুপ থাক, আগুনে ঘি ঢালবি না, বললেন আমিনা। রিদওয়ান চুপসে গেল। থামল না শুধু আমির, ফরিনাও জেদ ধরে বসে আছেন। তিনি আমির পদ্মজাকে আজ কিছুতেই একসাথে থাকতে দিবেন না। যেমন মা তেমন তার ছেলে। মজিদ হাওলাদার অনেকক্ষণ যাবৎ এসব দেখছেন। চেঁচামেচি আর নেয়া যাচ্ছে না। তিনি উপর থেকে নেমে আসেন। অন্দরমহল 3 তলায়। 3য় তলায় কেউ থাকে না, শুধু ছাদ আছে। ঘর বানানো হয়নি, অসমাপ্ত ইটের পুরনো বাড়ি। চিন্তাভাবনা চলছে 3য় তলাটা থাকার জন্য উপযুক্ত করার। মজিদকে দেখে সবাই থেমে গেল। তিনি পদ্মজার পাশে চেয়ার নিয়ে বসেন। পদ্মজা একটু নড়ে চড়ে বসে। মজিদ পদ্মজাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও মা? আজ শাশুড়ির সাথে থাকবে নাকি আমার পাগল ছেলের সাথে? ভেবে বলো, তুমি যা বলবে তাই হবে। পদ্মজা উসখুস করতে করতে বলল, জি, আম্মার সাথে থাকব। ফরিনার ঠোঁটে বিজয়ের হাসি ফুটে ওঠে। তিনি আমিরের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসেন। পরপরই পদ্মজার ওপর ঝাঁপিয়ে পড়েন। চুমুতে পদ্মজার গাল ভরিয়ে দেন। একবার আর চোখে আমিরকে দেখল পদ্মজা। আমির তাকিয়েই ছিল। পদ্মজা তাকাতেই আমির চোখ রাঙানি দিল। সঙ্গে সঙ্গে পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল। বিয়ের বাকি সব নিয়ম শুরু হয়। ওপর থেকে নেমে আসেন নূরজাহান। তিনি এই বাড়ির প্রধান কর্ত্রী, মজিদ হাওলাদারের জন্মদাত্রী। কইরে কইরে আমার নাত বউটা কই? বলতে বলতে ছুটে আসেন তিনি। উপস্থিত সবাই দৃষ্টি ঘুরিয়ে নূরজাহানের দিকে তাকালো। নূরজাহান পদ্মজার সামনে এসে বসেন। পদ্মজার মুখখানা 2 হাতে ধরে দেখেন। এরপর মুগ্ধ হয়ে বললেন, বাবু দেহি চাঁদ লইয়া আইছে। এই সেরি, তোর জন্য আমার জামাই তো এখন আমার দিকে চাইবই না। নূরজাহান কেন এই কথা বললেন পদ্মজা ঠাওর করতে পারল না। আমির যখন হেসে বলল, আরে বুড়ি, তুমি তো আমার প্রথম বউ, ভুলি কিভাবে? তখন পদ্মজা নূরজাহানের কথার মানে বুঝল। বুঝতে পেরে ঠোঁট চেপে হাসল। নূরজাহান আমিরের থুতনিতে চিমটির মতো ধরে বললেন, আমার চাঁদের টুকরা,
বউরে আদর কইরো ভাই, বকাঝকা কইরো না। সেরিটা জন্মঘর চাইরা আইছে, তুমি এখন সব, তুমি যেমন রাখবা তেমনই থাকবো। স্বামী হাত ছাইরা দিলে শ্বশুরবাড়ির আর কেউই বউদের আপন হয় না, বুঝছো ভাই? আমির নূরজাহানের পা ছুঁয়ে সালাম করে বলল, বুঝছি জান। নূরজাহান মন খারাপের নাটক করে বললেন, এইটা ঠিক না ভাই। কোনটা? এমন তাইকা জান ডাকবা বউরে, আমি হইলাম দুধবাত। আমির একটু জোরেই হাসল, সাথে আরও অনেকে হাসল। পদ্মজা নত হয় নূরজাহানের পা ছুঁয়ে সালাম করার জন্য। নূরজাহান দ্রুত আটকালেন পদ্মজাকে, জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে আদর করে বললেন, রূপে যেমন গুণেও তেমন থাইকো বইন। রাইত বার্তাছে, সব নিয়ম তো শেষ, যাও, যে ঘরে যাও। এই, তোরা বাড়ির যাইতে পারবি? রাইতের বেলা আইছিলি কেন? বউ তো কাইলো দেহন যাইতো। জাফর, সেরিগুলারে দিয়াইতে পারবি? মদন কই? মগা কই? কামের বেলা দুইটারে পাওন যায় না। কথাগুলো এক নাগারে বললেন ফরিনা বেগম। তিনি নূরজাহানের উপস্থিতি যেন উপেক্ষা করতে চাইছেন। মদন ছুটে আসে বাইরে থেকে, মাথা নত করে ফরিনাকে বলল, আইসি খালাম্মা। থাহস কই? যা, এদের দিয়ায়। আমরার বাড়ির জন আইসি, এরা এখন আমরার দায়িত্বে। সুন্দর কইরা বাড়ির দিয়ে আইবি। আচ্ছা খালাম্মা। আপারা চলেন। মেয়েগুলো সারাক্ষণ হাসছিল, যাওয়ার সময়ও হাসতে হাসতে গেল। মেয়েগুলোর উদ্দেশ্যে রানী ঠোঁট বাঁকায়, তা খেয়াল করল রেদোয়ান। সে রানীর মাথায় গাঁটটা মেরে বলল, সারাক্ষণ মুখ মুরাস কেন? একদিন দেখবি আর মুখ সোজা হচ্ছে না, বিয়েও হবে না। না হলে নাই, সেরিগুলারে দেখছো বড় ভাই কেমনে হে হে করে হাসতাছিল, তাতে তোর কি? নূরজাহান পদ্মজাকে বললেন, হ, মেলা রাইত হইছে। আইও বনু, আমার ঘরে আইও। আইজ আমরার লগে থাকবা। আপনার লগে কেন? পদ্মজায় আমার লগে আমার ঘরে থাকবো, এইটাই তো কথা হইছে। পদ্মজাও এইটাই চায়। দেহ বউ, তর্ক কইর না। নাথ বউ আমার পছন্দ হইছে, আমি আমার লগে রাহুম। এই পদ্মজা, তুমি কার লগে থাকবা? ফরিনা কিঞ্চিত রাগান্বিত স্বরে প্রশ্ন করেন। পদ্মজার অবস্থা দরজায় চাপা পড়ার মতো। এ কোন জগতে এসে পড়ল সে? পদ্মজা গোপনে ঢোক গিলল। নূরজাহান আমিরকে আদেশ করলেন, খাড়াইয়া রইছস কেন? বউরে কোলে লয়ে আমার ঘরে দিয়া যা। আমির পদ্মজাকে কোলে তুলতে গেলে ফরিনা বললেন, বাবু, আমি তোর মা, তোরে জন্ম দিছি আমি, আমার কথাই শেষ কথা মানবি। আমার স্যারার বউ আমার ঘরে থাকবো, আমার কথা অমান্য করলে জান্নাত পাইবি না। নূরজাহান পদ্মজাকে উদ্দেশ্য করে বললেন, দেখছো নি বনু, এমন কইলজা বড় বউ কেউ ঘরে রাহে? আমি মানুষ বালা বইলা এই বউরে বাইর কইরা দেই নেই, সহ্য কইরা কইরা এখন মরার পথে আছি। তোমাদের কারোর সাথে থাকতে হবে না, আমার বউ আমার ঘরেই চলুক, বলল আমির। কণ্ঠে তার খুশির মেলা। সুযোগ বুঝে নিজের জিনিস নিজে বুঝে নিতে চাইছে। ফরিনা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমিরের দিকে তাকান। নূরজাহানকে বললেন, আপনার ঘরেই লইয়া যান। ফরিনার কথা শুনে আমিরের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। নূরজাহান হাসলেন, এই হাসি বিজয়ের হাসি। ভাই, বউরে করলে লও, লইয়া আও আমার ঘরে। নূরজাহান বললেন, আমি হেঁটে যেতে পারবো, একটু হাঁটা দরকার, মিনমিনিয়ে বলল পদ্মজা। আচ্ছা, তাইলে হাঁটো। ধরো, আমার হাত ধরো। নূরজাহান হাত বাড়িয়ে দেন। পদ্মজা নূরজাহানের হাত শক্ত করে ধরে মৃদু করে হাসল। নূরজাহান এবং পদ্মজার সাথে আমির আসে। সে দাদির ঘর অবধি যাবে। পদ্মজাকে তার মোটেও ছাড়তে ইচ্ছে করছে না। নূরজাহানের ঘরে যাওয়ার পথে পদ্মজা কান্নার সুর শুনতে পায়। কে যেন কাঁদছে। কি করুণ সেই কান্নার স্বর। এদিক ওদিক দৃষ্টি মেলে তাকালো পদ্মজা। আর একটু এগোতেই খুব কাছে জোরে একটা আওয়াজ হয়। পদ্মজা কেঁপে ওঠে, দ্রুত সেদিকে তাকায়। তার চেয়ে 2 হাত দূরে একটা দরজা। ভেতর থেকে কেউ দরজায় ধাক্কাচ্ছে আর কাঁদছে। পদ্মজাকে ভয় পেতে দেখে আমির বলল, ভয় পাচ্ছ? কে ওখানে? এভাবে কাঁদছে কেন? দরজা খুলে দিন না। পদ্মজা ভয় এবং ব্যথিত কণ্ঠে বলল,
তার কথায় আমির বা নূরজাহান কারো কোনো ভাবান্তর হলো না। পদ্মজাকে নিয়ে পাশ কেটে চলে গেল। নূরজাহান শক্ত করে পদ্মজার হাত ধরেন, ক্ষীণস্বরে বললেন, ঘরে আহো, পরে কইতাছি। কান্নার শব্দ ধীরে ধীরে কমে যাচ্ছে। নূরজাহান পদ্মজাকে নিয়ে নিজের ঘরে ঢোকেন। আমির চেয়ার টেনে বসার জন্য প্রস্তুত হতেই নূরজাহান হৈ হৈ করে উঠলেন, তুই বইতাছস কেন? আমির হকচকিয়ে গিয়ে বলল, মানে? বউয়ের দ্বারে আর তাহন যাব না, আইস কাল রাত্রি। মুসলমানদের কাল রাত্রি পালন করতে নেই, গুনাহগার হবেন, বলল পদ্মজা। তার মাথা নত। প্রথম দিন এসেই কথা বলা ঠিক হলো নাকি ভাবছে। মুখের ওপর কথা শুনে নূরজাহান কড়া চোখে তাকান। পদ্মজা দেখার পূর্বে সেকেন্ড কয়েকের মধ্যে চোখের দৃষ্টি শীতল রূপে নিয়ে আসেন। তিনি পদ্মজাকে প্রশ্ন করলেন, গ্যারামের রেওয়াজ ফালাইয়া দেন যাইব? নূরজাহানের কণ্ঠ স্বাভাবিক। পদ্মজা নির্ভয়ে চোখ তুলে তাকালো, বলল, যা পাপ তা করতে নেই দাদু। জেনে শুনে ভুল রেওয়াজ সারা জীবন টেনে নেওয়া উচিত না। আমার কথা শুনে রাগ করবেন না। তুমি কি আইস জামাইয়ের লগে থাকতে চাইতেছ? নূরজাহানের কণ্ঠ গম্ভীর। এমন প্রশ্নে পদ্মজা ভয় পেয়ে যায় এবং লজ্জায় আরক্ত হয়ে ওঠে। আমতা আমতা করে বলল, না 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 না, তেমন কিছু না। পদ্মজা আর চোখে আমিরকে দেখে আবার চোখের দৃষ্টি নত করে ফেলল। আমির নূরজাহানকে জড়িয়ে ধরে বলল, আমি যাচ্ছি বুড়ি। এরপর পদ্মজার দিকে তাকিয়ে হাত নেড়ে কোমল কণ্ঠে বিদায় জানালো, আল্লাহ হাফেজ পদ্মবতী। পদ্মজা নতজানু অবস্থায় মাথা নাড়ালো। আমির ঘর থেকে বেরিয়ে যায়। পদ্মজা ধীরে ধীরে মাথা উঁচু করে নূরজাহানকে দেখে, ঢোক গিলে বলে, রাগ করেছেন দাদু? নূরজাহান হাসলেন। পদ্মজার এক হাত ধরে বিছানার কাছে নিয়ে যান। বললেন, আমার বইনে তো ঠিক কথাই কইছে, গুসা করতাম কেরে। পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল। নূরজাহান বললেন, তুমি বউ, আমি জ্যোৎস্নার মারে বাদ দেওয়ানের কথা কই আইতেছি। আমি খেয়েছি দাদু, তখন খাওয়ালেন আম্মা। ব্যাগটা কই? শাড়িটা খুললে আরেকটা পরো, সিঁদুর রঙেরটা পরবা। বলতে বলতে নূরজাহান ব্যাগ থেকে সিঁদুর রঙের শাড়ি বের করলেন, পদ্মজার দিকে এগিয়ে দিলেন। পদ্মজা হাত বাড়িয়ে শাড়ি নিল। জানতে চাইল, কোথায় পাল্টাবো? খাড়াও, দরজা লাগাইয়া দিই। গড়েই পাল্টাও, আমারে শর্মাইও না বইন, তোমার যা আমারও তা। পদ্মজা শাড়ি হাতে নিয়ে চারপাশ চোখ বুলিয়ে শাড়ি পাল্টানোর মতো উপযুক্ত জায়গা খুঁজতে থাকে। পালঙ্কের পিছনে চোখ পড়ে। পদ্মজা সেদিকে গিয়ে শাড়ি পাল্টে নিল। এরপর নূরজাহানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, দাদু, তখন কাঁদছিল কে? নূরজাহান বিছানায় বসতে বসতে জবাব দেন, আমার খলিলের বড় স্যারার বউ। পদ্মজা 2 কদম এগিয়ে আসে, আগ্রহ ভরে জানতে চায়, কেন কাঁদছিল? ওনাকে কি ঘরে আটকে রাখা হয়েছে? বউ, আমার দ্বারে বউ। পদ্মজা নূরজাহানের সামনে ঝুঁকে বসে। নূরজাহান বললেন, তোমার চাচা হৌরের বড় স্যারার বউ রুম্পার গত বৈশাখে মাথা খারাপ হয়ে যায়। এরে ওরে মারতে আসে, কেউরে চিনে না, নিজের স্বামীরও চিনে না। আলমগীর তো এখন ডাহাত তাহে। আমির তো গ্যারামে আইছে অনেক দিন হইল। আলমগীর শহরে আমিরের কামডা করতাছে। এর লাইগাই তো আলমগীর বিয়াতে আসিল না। রুম্পা তোমার হরিরে দাঁড় নিয়ে মারতে গেছিল। এই জন্য আপনারা ঘরে আটকে রাখেন ওনাকে? হুট করে কেন এমন হলেন? পদ্মজা আতকে উঠে জিজ্ঞাসা করল। নূরজাহান এদিক ওদিক তাকিয়ে কি যেন দেখলেন। এরপর সতর্কতার সাথে ফিসফিসিয়ে বললেন, বাড়ির পিছে বড় জংলা আছে, দোষী জায়গা, বলেও এখানে যাইও না। রুম্পা শনিবার ভরদুপুরে গেছিল। এর পরের দিন জ্বর উঠে আর এমন পাগল হইয়া যায়। এগুলো তো নাদের কাজ। রাতে নামলন নাই, তুমি মাশাল্লাহ চান্দের টুকরা, বলে ওইদিকে যাইও না, ক্ষতি হইব। নূরজাহানের কথা শুনে পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে পড়ে। মনে মনে ভাবে, অবিশ্বাস্য, ভয় পেয়ে কারো মাথা খারাপ হয়ে যায়। পদ্মজা উৎসুক হয়ে জিজ্ঞাসা করে, ওনাকে ডাক্তার দেখানো হয়েছে? হ, দেখানো হয়েছে তো, শহরে 2 বার লইয়া গেছে।
কবিরাজ আইলো, কেউই ভালো করে দিতে পারে নাই। আচ্ছা, এইসব কথা বাদ দাও এখন। এই বাড়ির জন বউ আইসো সবই জানবা, খালি বাইরে কইও না এই খবর, গ্রামের কেউ জানে না। রাইত হইছে, ঘুমাও। নূরজাহান শুতে শুতে বললেন, হুনো, জামাইয়ের কাছে কইলাম যাইবা না। না না, যাব না। বুঝলা বোন, তোমার দাদা হরে বিয়ার প্রথম রাইতে লুকাইয়া আমার তুইল্লা নিজের ঘরে লইয়া গেছিল, আদর্শ কইরা ভোর রাইতে পাড়াইয়া দিছিল। আমি শুরু আসিলাম, তাই ডরে কইলজা শুকাইয়া গেছিল। বলতে বলতে নূরজাহান জোরে হেসে ওঠেন। পদ্মজা মৃদু করে হাসে। নূরজাহান ডান দিকে কাত হয়ে শুয়ে পড়েন। পদ্মজা ধীরে ধীরে এক কোণে কাচুমাচু হয়ে শুয়ে পড়ে। কি অদ্ভুত সব! সাধারণত বিয়ের রাতে নতুন বউরা ঘুমানোর সুযোগ পায় না। জামাইয়ের বাড়ির মানুষেরা সারাক্ষণ ভিড় করে ঘেঁষে থাকে। পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল। হারিকেনের আগুন নিভু নিভু করে জ্বলছে, নিভে যাবে যে কোনো মুহূর্তে। কেটে যায় অনেকক্ষণ, ঘুম আসছে না, দেহ অচেনা অনুভূতিতে ছেয়ে যাচ্ছে। আচমকা পদ্মজা ভ্রু কুঁচকে ফেলে, কান খাড়া করে ভালো করে শোনার চেষ্টা করে। আবার কাঁদছে, রুম্পা মিনমিনিয়ে কাঁদছে। পদ্মজা স্পষ্ট শুনতে পাচ্ছে। সে ধরফরিয়ে উঠে বসে। সাথে সাথে নূরজাহান পদ্মজার দিকে ফিরেন, জানতে চান, ডরাইতাছ? উনি আবার কাঁদছেন। সারা বেলাই কান্দে, এইসবে কান্দিও না, ঘুমাইয়া পড়ো। পদ্মজা উসখুস করতে করতে শুয়ে পড়ে। হারিকেন নিভে যায়। নূরজাহান ঘুমে তলিয়ে যান। নাক ডাকছেন তিনি। নাক ডাকার তীব্রতা অনেক, যা পদ্মজাকে বিরক্ত করে তোলে। পদ্মজা ঘুমানোর চেষ্টা করে। হাজার ভাবনার ভিড়ে একসময় ঘুমিয়ে পড়ে। শেষ রাতে ঘুমের ঘোরে অনুভব করে হাঁটুতে কারো হাতের ছোঁয়া। পদ্মজা চোখ খুলে, মুখের সামনে কেউ ঝুঁকে রয়েছে। পদ্মজা ধরফরিয়ে উঠে চিৎকার করে উঠল, কে? সঙ্গে সঙ্গে পুরুষ অবয়বটি ছুটে বেরিয়ে যায়। পদ্মজা কাঁপতে থাকল, শরীর বেগ ঘাম ছুটছে, ভয়ের ঠোঁট শুকিয়ে কাঠ। সে নূরজাহানকে ভয়ের স্বরে ডাকে, দাদু, দাদু। নূরজাহান একটু নড়ে আবার ঘুমিয়ে পড়লেন। পদ্মজা আর ডাকল না। সে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে। তার চোখের দৃষ্টি দরজার বাইরে। মস্তিষ্ক ভাবছে, দরজা তো লাগানো ছিল, বাইরে থেকে কেউ ঢুকলো কিভাবে? নাকি এর মাঝে দাদু টয়লেটে গিয়েছিলেন? পদ্মজার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। সে জিহ্বা দিয়ে শুকনা ঠোঁট ভিজিয়ে নিল। একটু ভয় ভয় করছে। কে এসেছিল? এভাবে গায়ে হাত দিচ্ছিল কেন? পদ্মজা চোখ খিচিয়ে ছি বলে আগন্তুকের প্রতি ঘৃণা প্রকাশ করে। বাকি রাতটুকু আর ঘুম হল না তার। ভয়টা কমেছে। এই জায়গায় পূর্ণা থাকলে হয়তো পুরো বাড়ি চেঁচিয়ে মাথায় তুলে ফেলত। পদ্মজা মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে এরকম ঘটনা পূর্ণার জীবনে যেন না আসে। একদম গুড়িয়ে যাবে, আর উঠে দাঁড়াতে পারবে না। পূর্ণার কথা মনে পড়তেই পদ্মজার বুকটা হু হু করে উঠল, কান্না পায়। অন্যদিন পাশে পূর্ণা থাকে, আজ নেই। ফজরের আজান পড়তেই নূরজাহান চোখ খুলেন। বিছানা থেকে নেমে দেখেন পদ্মজা জায়নামাজে দাঁড়ালো মাত্র। তিনি প্রশ্ন করলেন, অজু করলা কই? জি কল পারে। চিনছ কেমনে? পদ্মজা হাসল, বলল, খুঁজে বের করেছি। নূরজাহান চোখ মুখ শক্ত করে বলেন, নতুন বউ রাইতের বেলা একলা গোড়াগড়ি কইরা কল খোঁজার কি দরকার আছিল? আমারে ডাকতে পারতা। পদ্মজার মাথা নত করে অপরাধী স্বরে বলল, ক্ষমা করবেন দাদু। কি কাল আইলো? আচ্ছা, পড়ো হন, নামাজ পড়ো। নূরজাহান অসন্তুষ্ট ভাব নিয়ে ঘর থেকে বেরিয়ে যান। পদ্মজার দুই চোখ ছলছল করে ওঠে। যখন টের পেল এখনই সে কেঁদে দিবে, দ্রুত ডান হাতের উল্টা পাশ দিয়ে চোখের জল মুছে এরপর নামাজে মন দিল। পদ্মজাকে কাতান শাড়ি পরানো হয়েছে। বৌভাতের অনুষ্ঠান চলছে। সে এক বিশাল আয়োজন।
বিয়ের চেয়েও বড় করে বৌভাতের অনুষ্ঠান হচ্ছে। অলন্দপুরের বাইরে থেকেও মানুষ আসছে পদ্মজাকে দেখার জন্য। আটপাড়ার প্রতিটি ঘরের মানুষ তো আছেই, পদ্মজার চারপাশে মানুষের গিজগিজ। রাতে ঘুম হয়নি, পরনে ভারী শাড়ি গহনা, এত মানুষ চারিদিকে। সব মিলিয়ে পদ্মজার নাজেহাল অবস্থা। মাথা নত করে বসে আছে সে। আপা! পূর্ণার কণ্ঠ শুনে মুহূর্তে পদ্মজার ক্লান্তি উড়ে যায়। চকিতে চোখ তুলে তাকায়। পূর্ণা প্রেমা প্রান্ত ঝাঁপিয়ে পড়ে পদ্মজার ওপর। পূর্ণা আওয়াজ করে কেঁদে উঠে বলল, রাতে আমার ঘুম হয়নি আপা। পদ্মজার গলা জ্বলছে। প্রেমা পূর্ণা প্রান্তকে দুই হাতে জড়িয়ে ধরে, চাপা কণ্ঠে বলে, আমারও ঘুম হয়নি বোন। আপা চলো, বাড়ি চলো। কাইল যাইব, আজ না। এখন পদ্মজা আমরার বাড়ির সেরি। লাবণ্য বলল। সে সবে মাত্রই এই ঘরে ঢুকল। পদ্মজার জন্য খাবার নিয়ে এসেছে। পূর্ণা রাগ নিয়ে বলে, আমার বোন আমি নিয়ে যাব। আমাদের আপা আমরা নিয়ে যেতে এসেছি, বলল প্রান্ত। রানী প্রান্তর কান টেনে ধরে বলল, পেকে গেছিস তাই না? ওহ, ছাড়ো রানী আপা, ব্যথা পাচ্ছি। ওরে আম্মা, তুই শুদ্ধ ভাষাও শিক্ষা লইছস? রানী অবাক হয়ে জানতে চাইল। প্রান্ত অভিজ্ঞদের মতো হেসে বলল, ইয়েস। যারা যারা প্রান্তকে চিনে সবার চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। প্রান্ত একটি ইংরেজি শব্দ বলেনি, যেন মাত্রই এখানে বজ্রপাত ঘটালো। রানী চোখে মুখে বিস্ময় ভাব রেখে বলল, এইটা মুন্না না অন্য কেউ? আমি মুন্না না, আমি প্রান্ত, প্রান্ত মোড়ল। প্রান্তের বলার ভঙ্গি দেখে সবাই হেসে উঠল। পদ্মজা হাসতে হাসতে রানীকে বলল, প্রান্ত অনেকগুলো ইংরেজি শব্দ শিখেছে। বউ মানুষ কেমনে দাঁত বাইর করে হাসতাছে দেখছো? বেহায়া বউ সেরা। কথাটি দরজার পাশ থেকে কেউ বলল। অন্য কেউ শুনতে না পেলেও পদ্মজা শুনতে পেল। সে সেদিকে তাকালো। অল্প বয়সী দুজন মহিলা এমনভাবে তাকিয়ে আছে যেন পদ্মজাকে চোখ দিয়ে গিলে খাবে। পদ্মজা তাদের উদ্দেশ্যে হাসে। পদ্মজার হাসি দেখে মহিলা দুজন থতমত খেয়ে গেল। দুজন চাওয়াচাওয়ি করে আবার পদ্মজার দিকে তাকালো। পদ্মজা ততক্ষণে চোখ সরিয়ে নিয়েছে। অতিথি আপ্যায়ন চলছে ধুমধামে। রমিজ আলী, কামরুল, রজব সবাই উপস্থিত রয়েছে। খাওয়া শেষে তারা আড্ডা শুরু করে। রমেশ বললেন, মঞ্জুর সেরা, জলিল, সৈয়দ এরা কি আইছে? কামরুল দাঁতের ফাঁক থেকে যত্ন করে গরুর মাংস বের করেন। এরপর উত্তর দেন, না আয় নাই। সেদিন সৈয়দের বাপে আমার কাছে গেছিল। ক্যারে গেছিল? সৈয়দের যাতে মাতব্বরের হাত থেকে বাঁচাইয়া দেই। হেরা এখন কই আছে? আছে কোনো হানে, কয়দিন পর পরই তো উদা হইয়া যায়। এখন স্যারাদের দায় দায়িত্ব নাই বুঝলা। আমার যখন 10 বছর তখন খেতে কাজ করতে যাইতাম। কামরুলের কথা উপেক্ষা করে রমিজ অন্য প্রসঙ্গ তুললেন। ক্ষমতা যার বেশি হ্যার সুখ বেশি। আমার মাইয়ারা নির্দোষ আসিল, তবুও কেমনটা করছিল সবাই। আইস মাতব্বরের স্যারা বলে কিছুই হইল না, বদলা আমরা বিয়া খাইতে আইছি। রমিজের অসহায় মুখখানা দেখে কামরুল, রজব, মালেক হো হো করে হেসে উঠলেন। রমিজের দৃষ্টি অস্থির। পেট ভরে খাওয়ার লোভে এখানে এসেছেন তিনি, নয়তো এখানে আসার এক ফোঁটাও ইচ্ছে ছিল না। পদ্মজা কিছুতেই খেতে পারছে না, অথচ ক্ষুধায় পেট চৌচৌ করছে। চোখের সামনে এত মানুষ থাকলে কি খাওয়া যায়? পূর্ণা ব্যাপারটা ধরতে পেরে লাবণ্যকে বলল। লাবণ্য সবাইকে বেরিয়ে যেতে বলে, কেউ শোনে না। তাই সে ফরিনা বেগমকে নিয়ে আসে। ফরিনা বেগম সবাইকে বের করে দরজা ভিজিয়ে দিয়ে যান। ঘরে শুধু রানী, লাবণ্য, পদ্মজা, প্রেমা, পূর্ণা এবং প্রান্ত। পদ্মজা খাওয়ার জন্য প্রস্তুত হয়। পূর্ণা বলে, আপা আমি তোমাকে খাইয়ে দিই। পদ্মজা অবাক হয়ে তাকালো। ঠোঁটে ফুটে মিষ্টি হাসি। পূর্ণা অনুমতির অপেক্ষা না করে এক লোকমা ভাত বাড়িয়ে দিল। পদ্মজার 2 চোখ ছলছল করে ওঠে। পূর্ণা কখনো খাইয়ে দেয়নি, এই প্রথম খাওয়াতে চাইছে। পদ্মজা হা করে। লাবণ্য হেসে বলল, আমার এমন একটা বোন যদি থাকতো। আমি তোর বোন না, বলল রানী। লাবণ্য চোখ মুখ শক্ত করে বলল, জীবনে খাইয়ে দিছস, আবার বোন কইতে আইসস যে? তুই খাইয়ে দিছস? পূর্ণা তো শুরু, তুইও তো শুরু। আগে পদ্মজা খাওয়াইছে,
এরপর পূর্ণা, আচ্ছা ভাত লই আয়, খাওয়াই আই দিমু। রানী বলল, এখন পেট ভরা? হ, এখন তো তোর পেট নাক মাথা সবই ভরা থাকবো। দুই বোনের ঝগড়া দেখে পূর্ণা পদ্মজা হাসে। কি মিষ্টি দুজন, ঝগড়াতেও যেন ভালোবাসা রয়েছে। লাবণ্যের চেয়ে রানী বেশি সুন্দর, তবে লাবণ্যকে দেখলে বেশি মায়া লাগে। লাবণ্য যে রাগী দেখলেই বোঝা যায়। গতকাল কি রাগটাই না দেখালো। ঘরে ঢুকলো আমির। আমিরকে দেখেই পদ্মজা সংকুচিত হয়ে গেল। রানী প্রশ্ন করল, এইখানে কি দাবাই? পদ্মজাকে নিয়ে যেতে হবে। ও খাচ্ছে? আচ্ছা, খাওয়া শেষ হলে নিয়ে যাব। বলতে বলতে আমির পদ্মজার সামনে বসল। লাবণ্য জিজ্ঞাসা করল, কই নিয়ে যাবা? আম্মার ঘরে। কেন? আম্মা বলছে নিয়ে যেতে। আম্মা একটু আগেই দেখে গেল। আমির হকচকিয়ে গেল। আমতা আমতা করে বলল, ও তাই নাকি? রানী তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরকে পরখ করে নিয়ে বলল, তা ভাই মিথ্যে বলছো কেন? মিথ্যে? আমি? অসম্ভব। আম্মা না দাদু বলছে নিয়ে যেতে। এই তোরা যা তো, তোদের বান্ধবীরা আসছে, যা। হুদাই জ্ঞান জ্ঞান শুরু করছিস। লাবণ্য কথা বাড়াতে চাচ্ছিল, রানী টেনে নিয়ে যায়। প্রেমা প্রান্ত বেরিয়ে যায়। তারা বাড়ি থেকে পরিকল্পনা করে এসেছে একসাথে পুরো হাওলাদার বাড়ি ঘুরে দেখবে। পূর্ণা খাইয়ে দিচ্ছে। পদ্মজা আমিরের উপস্থিতিতে বিব্রত হয়ে উঠেছে, খাবার চিবোতে পারছে না। আমির পদ্মজাকে বলল, বড় ভাবি বলল রাতে নাকি ঘুমাওনি? না। হ্যাঁ, আসলে ঘুম আসেনি। ঘুমাবে এখন? না না, কি বলছেন, বাড়ি ভর্তি মানুষ। পদ্মজা দ্রুত বলল, আমিরের চোখের দিকে তাকিয়ে। কথা শেষ হতেই চোখ নামিয়ে নিল। আমির বলল, আচ্ছা খাও, আমি আসছি। আপনি কি রাতে দাদুর ঘরে এসেছিলেন? আমির চলে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল। এই কথা শুনে চমকে তাকালো। পদ্মজার দিকে ঝুঁকে জানতে চাইল, কেন? কেউ কি এসেছিল তোমার ঘরে? আমিরের এমন ছটফটানি দেখে পদ্মজা খুব অবাক হল। সে অবাক চোখে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ এসেছিল, শেষ রাত্রিরে। আচ্ছা বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল আমির। পদ্মজা পিছনে ডাকল, শুনল না আমির। হুট করে আমিরের পরিবর্তন পদ্মজাকে ভাবাতে লাগল। পদ্মজাকে নতুন করে আবার সাজানো হয়েছে। বাসর রাত নিয়েও হাওলাদার বাড়ির হাজারটা রীতি, সেসব পালন হচ্ছে। পদ্মজা নিয়ম রীতি পূরণ করছে ঠিকই, তবে মন অন্য জায়গায়। বিকেলে সে দেখেছে আমির হৃদয়ানের পাঞ্জাবির কলার দুই হাতে ধরে কিছু বলছে। খুব রেগেছিল। তবে কি হৃদয়ানি এসেছিল রাতে? ও বউ উডো, এখন ঘরে গিয়া খালি দুজনে মিল্লা 2 রাকাত নফল নামাজ পড়ে লইবা। আনিসা, যাও লয়ে যাও, দিয়াও ঘরে, বললেন ফরিনা। পদ্মজা পরিকল্পনার জগৎ থেকে বেরিয়ে বাস্তবে ফিরে আসে। খলিল হাওলাদারের 2 মেয়ে শাহানা, শিরিন এবং আনিসা পদ্মজাকে নিয়ে দ্বিতীয় তলায় ওঠে। আমিরের ঘরে ঢুকতে আর কয়েক কদম বাকি। পদ্মজা ঘোমটার আড়াল থেকে চোখ তুলে তাকায়। দরজা গোলাপ ফুল দিয়ে সাজানো, টকটকে লাল গোলাপ। হাওলাদার বাড়ির গোলাপ বাগান অলন্দপুরে খুবই জনপ্রিয়। পদ্মজার শুভ্র শীতল অনুভূতি হয়। কত সুন্দর দেখাচ্ছে। ঘরে ঢুকতেই তাজা গোলাপ ফুলের ঘ্রাণে শরীর মন অবশ হয়ে আসে। শুধু বিছানা নয়, পুরো ঘর লাল গোলাপ দিয়ে সাজানো। শাহানা পদ্মজাকে নিয়ে বিছানায় বসিয়ে দিল। এরপর বলল, ডরাইবা না, রাইতটা উপভোগ করবা। এমন রাইত জীবনে একবারই আসে। পদ্মজা লজ্জায় মরিমরি অবস্থা। সারা দেহ থেকে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। আনিসা সবকিছু ঘুরে ঘুরে দেখছে। একসময় বলল, আমার বাসর রাতটা হুবহু এইরকম ছিল। চারিদিকে গোলাপের ঘ্রাণ, ফুলের ঘ্রাণে ভালোবাসা আরো জমে উঠেছিল। এই বাড়ির বউদেরই কপাল, আমরা এই বাড়ির সেরি হইয়াও জামাইয়ের বাড়িতে বাসর রাতের ঘর কাগজের ফুল দিয়ে সাজানি দেখতে হইছে, বলল শিরিন। আনিসা কণ্ঠে অহংকার ভাব নিয়ে অদ্ভুত ভঙ্গিতে বলল, এইসব পেতে যোগ্যতা লাগে, যোগ্যতা ছাড়া ভালো কিছু পাওয়া যায় না। আমি উচ্চশিক্ষিত এবং সুন্দরী ছিলাম, ভালো কিছু পাওয়ার যোগ্য ছিলাম, তাই পেয়েছি। আর পদ্মজা যথেষ্ট সুন্দরী,
গ্রামের থেকেও পড়ালেখায় খুব ভালো, তাই সেও যোগ্য। হ্যাঁ, তোমাদের না আছে পড়াশোনা, না আছে কোনো ভালো গুণ, গায়ের রঙও ময়লা, কাগজের ফুলই তোমাদের জন্য ঠিক ছিল। আনিসার কথাগুলো শুনতে পদ্মজার খুব খারাপ লাগে। কোনো মানুষকে এভাবে বলা ঠিক না। শিরিন হৈ হৈ করে উঠল, এই রূপ বেশি দিন থাকবো না ভাবি, এত দেমাক ভালা না। বিয়ের এতদিন হইছে, একটা বাচ্চা দিতে পারছো? পারো নাই, তাইলে এই গরিমা দিয়ে কি হইব? সন্তান ছাড়া নারীর শোভা নাই। আনিসা রেগে মেগে ফুঁসে ওঠে, গলা উঁচু করে বলে, সমস্যা আমার নাকি তোমার পেয়ারের ভাইয়ের, সেটা খোঁজ নাও আগে। আমি এখনই জাফরকে সব বলছি। এতদিন পর বাড়িতে এসেছি সব নোংরা কথা সহ্য করতে, অপমান সহ্য করতে, কালই চলে যাব আমি। আনিসা রাগে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। পদ্মজা হতবাক। শাহানা শিরিনকে ধাক্কা দিয়ে বলল, এত কিছু কেন কইতে গেলি? জানোস না এই সেরি কেমন? আমি হ্যার বড় হয়েও হ্যারে কিছু কই না, এখন আরেক ভেজা লেব। যা হওয়ার হয়ে যাক, আমরারে কেমনে পায়ে ঠেলতাছিল দেহ নাই? এটা তো আমরার বাপের বাড়ি, এত কথা কেন শুনতে হইব? শিরিনের কণ্ঠ কঠিন। সে আজ এর শেষ দেখেই ছাড়বে। নতুন বউডার সামনে এমনটা না করলে হইতো। ও পদ্ম, তুমি বেজার হইও না, এরা সবসময় এমনি লেগে থাকে। পদ্মজা হাসার চেষ্টা করে। শাহানা দরজার বাইরে তাকিয়ে দেখে আমির আসছে নাকি। রাত তো কম হলো না। শাহানা আরো অনেকক্ষণ সময় নিয়ে পদ্মজাকে বুঝালো কি কি করতে হবে, কিভাবে স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হয়। পদ্মজা সব মনোযোগ সহকারে শুনে। আমির ঘরে ঢুকতেই শাহানা শিরিন বেরিয়ে গেল। আমির দরজা লাগিয়ে পালঙ্কের পাশে দাঁড়ায়। পদ্মজা পালঙ্ক থেকে নেমে আমিরের পা ছুঁয়ে সালাম করে। আমির দুই হাতে পদ্মজাকে আঁকড়ে ধরে দাঁড় করায়। অনুভব করে পদ্মজা কাঁপছে। প্রচণ্ড শীতে মানুষ যেভাবে কাঁপে ঠিক তেমন। আমির দ্রুত ছেড়ে দেয়, বলে, পানি খাবে? পদ্মজা মাথা নাড়িয়ে জানায় সে পানি খাবে। আমির এক গ্লাস পানি এগিয়ে দেয়। পদ্মজা এক নিঃশ্বাসে ঢকঢক করে পানি শেষ করে। সারা শরীর কাঁপছে। শাহানা শিরিন বের হতেই বুকে হাতুড়ি পেটা শুরু হয়। ঘরের 4টা হারিকেন জ্বালানো। যেদিকে চোখ যায় সেখানেই গোলাপ ফুল। ফুলের ঘ্রাণে চারিদিক ম ম করছে। এমন পরিবেশে বিয়ের প্রথম রাতে পরপুরুষকে স্বামীরূপে দেখা কোনো সহজ অনুভূতি নয়। আমির গ্লাস নিতে এগিয়ে আসলে পদ্মজা আতকে ওঠে, এক কদম পিছিয়ে যায়। আমির একটু শব্দ করেই হাসে। পদ্মজা ভীত ভীত চোখে তাকায়। আমির বলে, হাতে গ্লাস নিয়ে সারা রাত কাটাবে নাকি? দাও আমার কাছে। আমির গ্লাস টেবিলের ওপর রেখে আসে। পদ্মজা পালঙ্কের এক কোণে চুপটি করে বসে আছে। তার ডান পা অনবরত কাঁপছে। মনে মনে দোয়া করছে মাটি যেন ফাঁক হয়ে যায়, আর সে তার ভেতর ঝাঁপ দিয়ে পাতালে হারিয়ে যেতে চায়। নয়তো লজ্জা আড়ষ্টতায় প্রাণ এক্ষুনি গেল বুঝি। আমির দূরত্ব রেখে পদ্মজার সোজাসুজি বসে। পদ্মজার এক পা যে কাঁপছে স্পষ্ট দেখা যাচ্ছে। তার দৃষ্টি অস্থির, এদিক ওদিক তাকাচ্ছে। আমির মজা করে জানতে চাইল, পালানোর পথ খুঁজছ নাকি? না না, না তো, বলল পদ্মজা। তাহলে কি খুঁজছ? পদ্মজা নিরুত্তর। আমির পদ্মজার আরো কাছে এসে বসে। এক হাতে পদ্মজার এক হাত ছুতেই পদ্মজা ও মা গো বলে চিৎকার করে ওঠে। আমির পদ্মজার আকস্মিক চিৎকারে থতমত হয়ে গেল। পদ্মজা ভয়ে ঢোক গিলে। সময়টা যেন যাচ্ছেই না। সে যদি পারত পালিয়ে যেত। ভয়ঙ্কর অনুভূতিদের খেলা চারিদিকে। আমির হা করে পদ্মজার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এরপর দূরে গিয়ে বসে পদ্মজাকে বলল, আমার সাথে সহজ হওয়ার চেষ্টা করো, আমার দিকে ফিরে বসো, গল্প করি। পদ্মজা আমিরের দিকে ফিরে বসে, তবে দৃষ্টি বিছানার চাদরে নিবদ্ধ। আমির প্রশ্ন করে, আমার সম্পর্কে কতটুকু জানো? খুব কম, মিনমিনিয়ে বলল পদ্মজা। আমি তোমার চেয়ে 12 বছরের বড়, জানো? এখন জানলাম, তবে আপনার আচরণ ছোটদের মতো। পদ্মজা মৃদু হেসে আমিরের চোখের দিকে তাকিয়ে বলল। আমির বলল, আমার চরিত্রের বৈশিষ্ট্য আরও আছে। বুঝতে পেরেছি, আপনার কথাবার্তা এখন বড়দের মতো মনে হচ্ছে। ঢাকায় আমার ব্যবসা আছে, শুনেছি। আমার সাথে তোমাকেও ঢাকা যেতে হবে। আচ্ছা।
এই বাড়ির চেয়েও বিশাল বড় বাড়িতে আমি একা থাকি। যতক্ষণ বাইরে থাকবো তোমাকে একা থাকতে হবে, ভয় পাওয়া যাবে না। আমি ভয় পাই না। আমাকে তো ভয় পাচ্ছ। আমির হেসে বলল। পদ্মজা নিরুত্তর। কথা বলো। কি বলবো? আচ্ছা, আসো একটা মজার খেলা খেলি। পদ্মজা উৎসুক হয়ে তাকালো। আমির বলল, দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকব। যার চোখের পলক আগে পড়বে সে হেরে যাবে। পদ্মজা খেলতে রাজি হয়। এই খেলাটা সে পূর্ণার সাথেও খেলেছে। পদ্মজা অনেকক্ষণ এক ধ্যানে তাকিয়ে থাকতে পারে, তাই তার আত্মবিশ্বাস আছে সেই জিতবে। বরাবরই জিতে এসেছে। আমির 1, 2, 3 বলে খেলা শুরু করে। একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে এক ধ্যানে। পদ্মজা খুঁটিয়ে খুঁটিয়ে আমিরকে পরখ করে। আমিরের চুল খাড়া করে উল্টো করে ফিরানো, থুতনির নিচে কাটা দাগ, গালে হালকা দাড়ি, শ্যামলা গায়ের রং, ঘন ভ্রু, চোখের পাপড়ি, পরেছে সাদা পাঞ্জাবি। এত বেশি ভালো লাগছে দেখতে। আমির পদ্মজার রূপে আগে থেকেই দেওয়ানা। তার উপর এতক্ষণ তাকিয়ে থেকে অনুভূতির দফা রফা অবস্থা। সে মুগ্ধ হওয়া কণ্ঠে বলল, পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আমার বউ। কি ভাগ্য আমার। আপনিও সুন্দর। কথাটা মুখ ফসকে বলে উঠল পদ্মজা। যখন বুঝতে পারল লজ্জায় মাথা নত করে ফেলল। আমির খুশিতে বাকবাকুম হয়ে বলল, তোমার পলক পড়েছে, আমি জিতে গেছি। পদ্মজা লজ্জায় নখ খুঁড়তে থাকে। আমির নিজের চুলে হাত বুলাতে বুলাতে বলল, আমি জানি আমি কতটা সুন্দর। রংটা একটু কালো হতে পারে, তবে আমি সুন্দর। তোমার মুখে শোনার পর থেকে ধরে নিলাম পৃথিবীর সেরা সুন্দর পুরুষের নাম আমি হাওলাদার। পদ্মজার দুই ঠোঁট নিজেদের শক্তিতে আলগা হয়ে গেল। সে আমিরের দিকে তাকিয়ে ভাবছে, মানুষ নিজের প্রশংসা নিজে কিভাবে করতে পারে। আমিরের ভাব দেখে মনে হচ্ছে সে সত্যি পৃথিবীর সেরা সুন্দর পুরুষ। পদ্মজা ফিক করে হেসে দিল। আমির তাকালো, বলল, হাসছ কেন? পদ্মজা হাসি চেপে বলল, কই না তো। আমার আম্মা বলেছিলেন 2 রাকাত নফল নামাজ আদায় করতে। আমার আম্মা, তোমার আম্মা না। এখন থেকে আপনার আম্মা না, শুধু আম্মা বলবে। গয়নাগাঠি নিয়েই নামাজ পড়বে? অস্বস্তি হবে না? খুলো এবার। পদ্মজা অবাক হয়ে জানতে চাইল, শিরিন আপা বললেন গয়নাগাঠি নাকি স্বামী খুলে দেয়। তাহলে? আমির তীক্ষ্ণ চোখে তাকায়, ঠোঁটে বাঁকা হাসি নিয়ে বলল, তাই নাকি? দাও খুলে দেই। পদ্মজা দ্রুত চোখ সরিয়ে নিল। আমতা আমতা করে বলল, এটা বোধহয় নিয়ম না, তাই আপনি জানতেন না। আমি পারবো। 2 রাকাত নফল নামাজের সাথে তাহাজ্জুদের নামাজটাও পড়েছে দুজন। আমির তাহাজ্জুদ নামাজের নিয়ম জানে না, পদ্মজা হাতে কলমে শিখিয়েছে। আমিরও মন দিয়ে শিখেছে এবং নামাজ পড়েছে। এরপর পদ্মজা জানালার সামনে গিয়ে দাঁড়ালো। জানালার সামনে বিশাল বড় জঙ্গল। সে আমিরকে প্রশ্ন করল, এই জঙ্গলে নাকি কি আছে? আমির পদ্মজার প্রশ্ন শোনেনি। সে একদৃষ্টে তাকিয়ে আছে পদ্মজার দিকে। গায়ে কোনো অলংকার নেই। খোলা চুল কোমর অবধি এসে থেমেছে। মধ্যরাতের বাতাসে তার চুল মৃদু দুলছে। আমির অনুভূতিকে প্রশ্রয় দেয়। পদ্মজার কোমর পেছন থেকে 2 হাতে জড়িয়ে ধরে। পদ্মজার কেঁপে উঠে বড় করে নিঃশ্বাস নেওয়া অনুভব করে গভীরভাবে। পদ্মজার হৃৎপিণ্ড থমকে যায়। পায়ের তলার মাটি শিরশির করে ওঠে। তবে অদ্ভুত বিষয়, শুরুর মতো আমিরের স্পর্শ অস্বস্তি দিচ্ছে না তাকে, বরং ধারালো কোনো অজানা অনুভূতিতে তলিয়ে নিয়ে যাচ্ছে। আমির পদ্মজার ঘাড়ে থুতনি রেখে বলল, প্রথম যেদিন তোমাকে দেখি সেদিনই মনে মনে পণ করি তোমাকেই বিয়ে করব। তবে ভাবিনি প্রথম দিনই আমার কারণে এতটা অপদস্থ হতে হবে তোমাকে। অনেক চেষ্টা করেছি, সব আটকানোর পারিনি। সেদিনই বাড়ি ফিরে আব্বাকে বলি, আমি বিয়ে করতে চাই পদ্মজাকে। প্রথম প্রথম কেউ রাজি হচ্ছিল না, পরে রাজি হয়ে যায়। মনে হচ্ছে চোখের পলকে তোমাকে পেয়ে গেছি। পদ্মজা নিশ্চুপ। সে অবাধ্য অজানা অনুভূতিদের সাথে যুদ্ধ করবে নাকি সখ্যতা করবে ভাবছে। আমির পদ্মজাকে ঘুরিয়ে নিজের দিকে ফেরায়। পদ্মজা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আমির বলল, তোমায় আমি পদ্মফুল দিয়ে একদিন সাজাবো।
নিজের হাতে সাজাবো। কথা বলো। আল্লাহ, আবার কাঁপছ? আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, স্থির হতে পারবে। এই, কি হলো? পদ্মজা শরীরের ভার ছেড়ে দিয়েছে আমিরের ওপর। আমির দুই হাতে শক্ত করে ধরে রাখে। সেদিন রাতে জান্নাতের সুবাস এসেছিল ঘরে। পদ্মজা নিজের অস্তিত্বের পুরো অংশ জুড়ে স্বামীরূপে একজন পুরুষকে অনুভব করে। ভালোবাসাটা শুরু হয় সেখান থেকেই। মন মাতানো ছন্দ এবং সুর দিয়ে শুরু হয় জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। খুব দ্রুতই আমি চলে আসব নবম পর্ব নিয়ে। যারা এখনও আগের পর্বগুলো শোনেননি, অনুরোধ থাকবে সময় করে শুনে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।